মতি নন্দীর লেখা কোনি গল্পটি শুরু হচ্ছে বারুণী উৎসবের একটা প্রেক্ষাপট দিয়ে। দেখা যাচ্ছে যে বারুণীর উৎসব, তার ফলে গঙ্গায় কাঁচা আম ছড়াছড়ি, ঘাটে থই থই ভিড়, বয়স্কদের ভিড় বেশি, সদ্য ওঠা কাঁচা আম মাথার উপরে ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে। ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্যে। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলে হুড়ুহুড়ি পড়ে যাচ্ছে। একসঙ্গে 2-3 জন চিৎকার করতে করতে জল তোল পার করে এগিয়ে যায়। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের আবার কোথাও একটা গিয়ে রেখে আসে। সেই আমে হাত দেওয়ার সাধ্য কারণ নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে অনেকটা কম দামে বিক্রি করার কারণে খানিকটা টাকা উপার্জন করে। তো এই সামান্য অংশটা থেকে আমরা প্রথমে বারুণীর প্রসঙ্গটা পেয়ে যাচ্ছি। দ্বিতীয়ত এখান থেকে একটা প্রশ্নের মুখোমুখি আমরা দাঁড়াচ্ছি, যেটা পরীক্ষায় আসতে পারে, যে বারুণীর উৎসবের দিন যে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনার বর্ণনা। বারুণীর উৎসবের দিনের ঘটনার বর্ণনা করতে গেলে প্রথমেই আমাদেরকে মেনশন করে দিতে হবে যেখানে বয়স্কদের ভিড় বেশি ছিল আর ছোট ছোট ছেলেরা জলে আম সংগ্রহের জন্য অপেক্ষা করছিল, কারণ সেটা থেকে তাদের সামান্য কিছু অর্থ উপার্জনের সুযোগ ছিল। সেই দিন কিন্তু গঙ্গায় ভাটা ছিল, জল অনেকটা ঘাট থেকে সরে গেছিল। তো এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট তথ্য পেলাম যে গঙ্গায় ভাটা, সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলি মাটি, তারপর জল। স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে। তারপর অনেকে ঘাটের মাথায় যাচ্ছে, ট্রেন লাইনের দিকে মুখ করে যারা বামুনরা বসে থাকেন তাদের কাছে যাচ্ছে। ওরা কি করে না, পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকোল তেল দেয়, কপালে চন্দনের ছাপ আঁকে। রাস্তার এক ধারে বসা ভিখিরিদের অনেকে উপেক্ষা করে, কেউ কেউ করে না। তো এই সম্পূর্ণ স্ট্যান্ডাটা থেকে আমরা বারুণীর দিন ওই চত্বরের অবস্থা কেমন ছিল সেখানকার চিত্রটা একটা পরিষ্কারভাবে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। প্রথম লাইনটা তুলে দেয়, আজ বারুণী, বারুণীর উৎসবের বর্ণনা দাও। তখন কিন্তু আমাদেরকে প্রথমেই বারুণীর দিন সেইখানকার যাবতীয় যা ঘটনাবলী সেইগুলো ব্যাখ্যা করে দিতে হবে, কিছুটা হলেও স্পেসিফিকভাবে ব্যাখ্যা করতে হবে। যেমন ভিখিরিদের কথা, যেমন ছোট ছোট ছেলেরা যেভাবে সামান্য উপার্জনের আশায় আম সংগ্রহের জন্যে জলে অপেক্ষা করে আছে। দুধারের ছোট ছোট নানা দেবদেবীর দুয়ারে, শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার, সাংসারিক সামগ্রিক দোকানগুলোর দিকে কৌতূহলী চোখ রেখে অনেকেই বাড়ির দিকে এগোবে। পথের বাজার থেকে কি কি কিনবে এখানে কিন্তু স্পেসিফাই করা আছে। অনেক সময় 1-2 নম্বরের যে প্রশ্নগুলো আসে সেই ক্ষেত্রেও এই ধরনের মনোযোগ সহকারে তথ্য মনে রাখা গুরুত্বপূর্ণ। পথের বাজার থেকে ওল বা থোড় বা কলম বা লেবু, মানে কমলা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে তারা বিরক্ত মেজাজে বাড়ি পৌঁছবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তারা বিরক্ত মেজাজে কেন বাড়ি পৌঁছবে? বাংলা সাহিত্যের প্রশ্নের উত্তর করতে গেলে আমাদেরকে একটু ভাবনায় বা কল্পনায় জোর দিতে হবে, যেটা বেশ সহজ, কারণ বিষয়গুলোকে আমরা নিজেদের জীবনের যে ঘটনা সেগুলোর সাথে মিলিয়ে ফেলতে পারবো। যেমন যদি রাস্তা রোদে প্রচণ্ডভাবে তেতে ওঠে তাহলে কি আমরা খুব হাসি মুখে মজা করতে করতে সেই রাস্তাটা দিয়ে চলে যেতে পারবো না। সুতরাং এখানেও রোদে তেতে ওঠা রাস্তায় যেহেতু তাদেরকে খালি পা দ্রুত ফেলে চলে যেতে হচ্ছে, তাই তাদের মেজাজ ভীষণ বিরক্ত। তারপরের প্রশ্ন কি আসছে? একটা গল্পের ইম্পর্টেন্ট জায়গায় আমরা এখানে পৌঁছচ্ছি, সেটা হচ্ছে তেলচিটে একটা ছেঁড়া মাদুরে উপুর হয়ে বিষ্ণুচরণ ধরো দলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে।
এক্ষুনি এই বিষ্ণুচরণ ধর কেন বিরক্ত সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারছি না, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পারবো যে যেখানে বিষ্ণুধর শুয়ে রয়েছেন সেখান থেকে 15 হাত দূরে, এই জায়গাটাও একটু মনে রাখতে হবে, 15 হাত এখানে মেনশন করা, 15 হাত দূরে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। পরনে তার সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা। এই ছোট্ট ছোট্ট তথ্যগুলো কিন্তু সঠিকভাবে আমাদেরকে পরীক্ষার খাতা অবধি পৌঁছে দিতে হবে। সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা, তার দিকে পিটপিট করে তাকাচ্ছে, মাঝে মাঝে মুচকি হাসছে। বিষয়টা অনেকটা ইনডাইরেক্টলি এই ভদ্রলোক যেন বিষ্ণুধরকে টন্ট করছে। কেন টন্ট করছে? না, বিষ্ণুচরণ ধর লোকটি ভীষণভাবে স্থূলকায় শরীরের মালিক, মানে অত্যন্ত স্বাস্থ্যবান একটি মানুষ। তার দেহের ওজন হচ্ছে 3.5 মণ। ওর সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন গাড়ি তাকে সর্বত্র বহন করে। তো এই লাইনটা থেকে আমরা জানতে পারছি বিষ্ণুচরণ ধর, তার দেহের ওজন 3.5 মণ এবং তার বয়স 40 বছর। তার একটি 40 বছরের পুরাতন অস্টিন গাড়িও রয়েছে। পাশাপাশি আর কি তথ্য পাচ্ছি না, বিষ্ণুচরণ ধরকে সবাই ছোট করে বিষ্ণুধর বলে এবং পাড়ায় তার নাম হচ্ছে বেশটাদা। তিনি IA পাস, অত্যন্ত বনেদি বংশের একজন মানুষ। তার খান সাতেক বাড়ি আছে, বড় বাজারে ঝাড়ন মশলার কারবার রয়েছে তার। বিষ্ণুচরণকে দেখে 15 হাত দূরে যে লোকটা মনে হচ্ছে যেন ইনডাইরেক্টলি টন্ট করছে, তার কারণ বিষ্ণুধর জানে। কারণটা কি? না, লোকটা তার দেহের আয়তন দেখে হাসছে। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। তখন বিষ্ণু দুঃখ পায়, তার ইচ্ছা করে ছিপছিপে হতে। এখান থেকে একটা প্রশ্ন আসবার সম্ভাবনা তৈরি হচ্ছে, যদি বলে দেয় বিষ্ণু তখন দুঃখ পায়। এখান থেকে আমাদের এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে বিষ্ণুর দুঃখ পাওয়ার কারণ কি? বাচ্চা ছেলেরা হাসে, বিষ্ণু এই ঘটনাটার সাথে পরিচিত, কিন্তু তা সত্ত্বেও সে এত বিরক্ত কেন? সে বিরক্ত কারণ এই লোকটা তো মোটেও বাচ্চা নয়। এবার সেই যে 15 হাত দূরে দাঁড়িয়ে থাকা লোকটা, তার যাবতীয় যা বর্ণনা সেগুলো কিন্তু আমাদেরকে বেশ নোট ডাউন করে করে চলতে হবে, কারণ পরবর্তীকালে এই ভদ্রলোক পরবর্তীকালে আমাদের এই কোনি গল্পের বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্র হতে চলেছে এবং শেষ পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ চরিত্রটা আমাদের সাথে থাকতে চলেছে। লোকটা কি পরেছিল? সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি, কাঁধে একটা রঙিন ঝোলা ছিল, চোখে তার পুরু লেন্সের চশমা আছে, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়। মাথার কদম ছাঁট চুলটা সেরকম কাঁচা পাকা ধরনের। তার বয়স 50-এর এধারে অথবা ওধারে, 5-এর মধ্যে হতে পারে, মানে 45 থেকে 55 বছর বয়সের মধ্যে তার বয়স হতে পারে। তার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো। আর চোখের চাউনিটা কীরকম? ধূসর মণি দুটোকে দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে এই মণির কালো রঙটা ফিকে হয়ে গেছে। অর্থাৎ তার গোটা জীবনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই ভদ্রলোক সারাটা জীবন বিষ্ণুচরণ ধরের মতো এত সুখীভাবে অতিবাহিত করেননি। তার জীবনে প্রচণ্ড স্ট্রাগল ছিল, তাই জন্যেই তার রূপটা এরকম। চাউনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না, সেই রকম ব্যাপারগুলোকে ব্লো টর্চের মতো পুড়িয়ে দিয়ে ভেতরে সেঁধিয়ে দেবে। এর মানে হলো ভদ্রলোকের মধ্যে একটা জেদ রয়েছে, অর্থাৎ যা তিনি পারেন না, যা অসম্ভব বলে মনে হয়, সেই অসম্ভবকে সম্ভব করে তোলবার একটা প্রচণ্ড শক্তি তার মধ্যে রয়েছে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ, অর্থাৎ লোকটা প্রচণ্ড জেদি। যা দেখে মনে হয় এটা সম্ভব না, তিনি সেইটাকে সম্ভব করবার জন্যই উঠে পড়ে লাগেন। মালিশ ওলার ডান হাঁটুটা বিষ্ণুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিস্টনের মতো।
এরপর থেকে অনেকটা অংশ পর্যন্ত একটা জায়গা আমরা পেতে চলেছি, যেখানে দেখব যে এই বিষ্ণুচরণ ধরকে তার মালিশওয়ালা বিভিন্নভাবে মালিশ করে দিচ্ছে। সাধারণত এই জাতীয় প্রশ্ন আসে না, তবু একবার জেনে রাখা যে মালিশ চলাকালীন বেশ কিছু বাদ্যযন্ত্রের উপমা এখানে ব্যবহার করা হয়েছে। যেমন তানপুরোটা ছাড়, মানে পশ্চাৎদেশটা ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তারপর তবলা বাজা, অর্থাৎ এটা একটা মালিশ করবার ধরনকে ইঙ্গিত করা হচ্ছে। তো এই ধরনের ইঙ্গিত পেয়ে ইঙ্গিতগুলো দিচ্ছে কে? বিষ্ণুচরণ ধর। ইঙ্গিতগুলো শুনছে কে? মালিশওয়ালা। সেটা শুনে মালিশওয়ালা নানা রকমভাবে তার মালিশটা চালিয়ে যাচ্ছেন। আমরা আরও একটি মিউজিক্যাল টার্মিনোলজি এখানে পাচ্ছি। বিষ্ণু তখন খুবই বিরক্ত বোধ করে বলল সারেগামা কর। তার কিছুটা পরেই আমরা পাচ্ছি, পরের লাইনেই মালিশওয়ালা নির্দেশ পেয়েই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্ণুর সর্বাঙ্গে। সুতরাং আমরা চারখানা মিউজিক্যাল টার্মিনোলজির মধ্যে দিয়ে গেলাম। প্রথমে পেলাম হচ্ছে তানপুরোটা ছাড়, দ্বিতীয় লাইন তবলা বাজা, তৃতীয় লাইনে পেলাম সারেগামা কর, চতুর্থ লাইনে পেলাম হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্ণুর সর্বাঙ্গে। তো এই কনটেক্সট থেকে একটা প্রশ্নের সম্ভাবনা আমরা ভবিষ্যতের লাইনে দেখতে পাচ্ছি। 20 সেকেন্ড পর ক্ষিতিশ সিংহ, আমি এখানে একটা স্পয়লার দিয়ে দিলাম, ইচ্ছে করেই দিলাম, কারণ এই ক্ষিতিশ সিংহ, এই যে 15 হাত দূরে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তিনি হচ্ছেন ক্ষিতিশ সিংহ। আমার গত ভিডিওতে আমি ইচ্ছে করি কোনি আর ক্ষিতিশ সিংহ এনাদের দুজনকে নিয়ে একটা ছোট্ট 8 মিনিটের আলোচনা করে আপনাদেরকে দিয়েছি। ফলে সেখান থেকে আপনারা একবার কোনি এবং ক্ষিতিশ সিংহের যে প্রাথমিক সাক্ষাৎ সেই সংক্রান্ত আলোচনাটা শুনে নেবেন। তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে ক্ষিতিশ সিংহ এই মানুষটা আসলে কীরকম এবং কোনির সঙ্গে তার সম্পর্কটা ভবিষ্যতে ঠিক কীরকম হতে চলেছে। বলা যায় যে কোনির প্রথম অধ্যায়ের ওটা একটা স্পয়লার ভিডিও, কিন্তু সেই স্পয়লারটা তোমাদের বা আপনাদের জন্যে খুব হেল্পফুল। যেহেতু আমরা একটা এত বড় উপন্যাস আলোচনা করতে চলেছি, তাই আমি কিছু কিছু স্পয়লার দিতে দিতে যাব, যাতে কিছুটা কৌতূহল কম হয় এবং উত্তরের মধ্যেও যখন তোমরা উত্তর দেবে তখন সেখানে কিছুটা গভীরতা যুক্ত হয়। বাংলা সাহিত্যের যে কোনো সেগমেন্টেই যখন আমরা পড়াশোনা করতে যাচ্ছি বা উত্তর লিখতে যাচ্ছি, সেটা যতটা না তথ্য ভিত্তিক হবে তার থেকেও বেশি ভাবভিত্তিক হওয়া জরুরি। যখন তোমরা কোনো একটা উত্তর লিখবে, চেষ্টা করবে সেই উত্তরটার মধ্যে যেন তোমাদের ভাবনার গভীরতাটা প্রকাশিত হয়ে যায় এবং বেশ কিছু বিশেষণের সেখানে প্রয়োগ দেখা যায়। কে কতটা ভালো করে একটা উত্তরকে গুছিয়ে প্রেজেন্ট করতে পারছে তার ওপরেই সমস্ত স্কোর নির্ভর করে। বাংলা সাহিত্যের যে কোনো ধরনের পড়াশোনার সেগমেন্টেই এটা হয়ে থাকে। আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরে আসছি। ক্ষিতিশ সিংহ, সেই 15 হাত দূরে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক, বিষ্ণুধরকে বলছে মেসেজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা হচ্ছে। এই লাইনটা ধরে অনেক সময় প্রশ্ন আসতে পারে, তো সেই লাইনটাকে ধরে এবার আলোচনা তৈরি হচ্ছে যে ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরকে জিজ্ঞাসা করছে যে আপনি ব্লাড প্রেশার মেপেছেন, ব্লাড সুগারটা পরীক্ষা করিয়েছেন, কোলেস্টেরল লেভেলটা দেখে নিয়েছেন। তো এত রকমের প্রশ্ন শুনে বিষ্ণু বেশ একটু বিরক্ত হয়ে গেল। বিষ্ণুধর কোনো ক্রমে অবশেষে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। এই কথাটা শুনে ক্ষিতিশ সিংহ বলছে, আমার বউ ঠিক এই কথাই বলে। এখান থেকে আবার একটা প্রশ্ন তৈরি হতে পারে যে কার বউ কী প্রসঙ্গে কী কথা বলে। অর্থাৎ ক্ষিতিশ সিংহের বউও ক্ষিতিশ সিংহকে প্রায় বলে যে আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। এই কথার উত্তরে বিষ্ণুধর উত্তর দিচ্ছে, আপনি একটি নইসেন্স, অর্থাৎ আপনি একটি যাচ্ছে তাই রকমের ভদ্রলোক। সেখানে আমরা জানতে পাচ্ছি যে ক্ষিতিশ সিংহ বলছে আমার ক্লাবেরও অনেকে তাই বলে। এখানে আমরা একটা ইঙ্গিত পেলাম, তার মানে এই ক্ষিতিশ সিংহ মানুষটার সাথে তার স্ত্রীর প্রসঙ্গ ভবিষ্যতে আমরা পেতে চলেছি, আবার তার ক্লাব ওরিয়েন্টেড কিছু আলোচনা আমরা পেতে চলেছি। এখান থেকে একটা এমন কনটেক্সট তৈরি হয় যে যেখানে আমরা দেখছি বিষ্ণু হতভম্ব হয়ে এই ক্ষিতিশ সিংহ লোকটার জগিং করা দেখছে। চাঁটি মারার ভঙ্গিতে হাত তুলে লোকটা হঠাৎ বিষ্ণুর দিকে ছুটে এলো। বিষ্ণু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করলো।
লোকটা হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল। তো এইরকম একটা সুন্দর সিচুয়েশন, মজাদার সিচুয়েশন তৈরি হচ্ছে। আমি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নে জাম্প করছি। ক্ষিতিশ সিংহ বলেছে, আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেট্রিক, ক্যালিস্থেনিক, বারবেল, বুঝলেন, রোজ করি, দারুণ খিদে পায়। আপনার পায়? ক্ষিতিশ সিংহ কি কি ধরনের এক্সারসাইজ করে, এখান থেকে একটা ছোট প্রশ্নের ইঙ্গিত আমরা পেয়ে গেলাম। তারপর বিষ্ণুধরের মুখ থেকে ঘটনাক্রমে আমরা পাচ্ছি, বিষ্ণুধর বলছে, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। ক্ষিতিশ সিংহ প্রশ্ন করছে, কীরকম ডায়েটিং? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বিষ্ণুধরের ডায়েটিংয়ের বর্ণনা কীরকম হতে পারে। তো সেই বর্ণনা কি? আগে রোজ 8 কিলো ক্ষীর খেতেন তিনি, এখন 300 গ্রাম খান। এই পরিমাণগুলো মনে রাখতে হবে, আগে 8 কিলো, এখন 300 গ্রাম। জলখাবারে 20টা লুচি খেতেন, বর্তমানে 15টা খান। ভাত খেতেন 250 গ্রাম চালের, আর রাতে 12টা রুটি তিনি খান। ঘি খাওয়া বর্তমানে তিনি ছেড়ে দিয়েছেন, 4 চামচের 1 বিন্দুও বেশি খান না। বিকেলে 2 গ্লাস মিছরির শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস তিনি স্পর্শ করেন না। কেন না, বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ আছে। সপ্তাহে 1 দিন তিনি এখানে এসে ম্যাসাজ করান। তার অতীতের কথা এখান থেকে আমরা পাচ্ছি, হার্টের ব্যামো আমার হবে না, বংশের কারো হয়নি, কিন্তু তার বাবা এবং জেঠু কিভাবে মারা গেছেন সেটাও এখানে উল্লেখ আছে। বাজি ফেলে 70টা, অর্থাৎ 70টা ফুলুরি খেয়ে তার বাবা কলেরায় মারা গেছে, আর জ্যাঠা মারা গেছে অম্বলে, মানে অ্যাসিডিটিতে। তো এখান থেকে এত কিছু শোনার পর ক্ষিতিশ সিংহ উত্তর করছেন, এটাও কিছুটা টন্ট করে, এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? কেচ্ছা সাধন কথাটা এসছে কৃচ্ছ সাধন থেকে। কৃচ্ছ সাধন কি না, এত স্যাক্রিফাইস করেন। স্যাক্রিফাইস কথাটার একটা শুদ্ধ পরিষ্কার সুন্দর বাংলা অর্থ, বাংলা শব্দ হচ্ছে কৃচ্ছ সাধন। এবার সেটাই লোকাল ভাষায় হয়ে গেছে কেচ্ছা সাধন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কে কী ধরনের কেচ্ছা সাধন করেছে, তখন কিন্তু এই ডায়েটের ব্যাপারটা বলতে হবে, এবং তার সাথে উত্তরের মান বাড়িয়ে দেওয়ার জন্য তার এই এত সুন্দর ডায়েটিংয়ের ফলে তার শরীরের বর্তমানে ওজন যে 3.5 মণ হয়েছে, এটাও উল্লেখ করে দেওয়া জরুরি। তার বংশের ইতিহাসটাও উল্লেখ করা জরুরি, যে 70টা ফুলুরি খেয়ে তার বাবা কলেরায় মারা গেছে, আর জ্যাঠা অম্বলে মারা গেছে। তার বেশ একটা গর্বও রয়েছে যে বংশের কারো কোনো দিন হার্টের সমস্যা হয়নি, সুতরাং তারও হবে না। তো এই ব্যাপারগুলোকে সুন্দর করে একটু গুছিয়ে লিখতে হবে, বলতে হবে, গল্পের মতো করে। তো মোটামুটি এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমাদেরকে এই প্রথম পর্বটার মধ্যে দিয়ে যেতে হবে। তো এখান থেকে একদম শেষে চলে যাব, একটা গুরুত্বপূর্ণ অংশ, একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা, একদম শেষ যে জায়গাটা, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ক্ষিতিশ সিংহ বলছে, জোরে বলতে শুধু গায়ের জোর বোঝায় না, মনের জোরে সব হয়। ইচ্ছে শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর। সেই জন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। ঠিক এই সময় একটা ইম্পর্ট্যান্ট ইনসিডেন্ট এই গোটা গল্পের মোড় ঘুরিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে, গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কোনি কোনি। লোকটা গঙ্গার দিকে তাকালো। এই ফার্স্ট একটা ক্লাইম্যাক্স তৈরি হলো, যেখানে ক্ষিতিশ সিংহ নামক এই ভদ্রলোক তিনি একটা এমন দিকে তাকালেন, দেখতে পেলেন যে গঙ্গা তীর থেকে একটা মেয়ের ডাক ভেসে আসছে, একটা মেয়েকে ডাকা হচ্ছে, তার নাম হচ্ছে কোনি। পরবর্তীকালে দ্বিতীয় পরিচ্ছেদে আমরা আরও গভীরে যাব যে কে কোনি। এই কোনি চরিত্রটার নাম নিয়েই আমাদের সমগ্র উপন্যাসটার নাম রয়েছে। এটা কেন হয়েছে? তো এই ধরনের আলোচনার জন্য আমাদের সাথে টিকে থাকুন। আমরা আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি। বাংলা নেট সেট সহ সমস্ত ধরনের বাংলা সাহিত্যের যত আলোচনা, সব আপনারা এই চ্যানেল থেকে পেতে চলেছেন, সব তোমরা এই চ্যানেল থেকে পেতে চলেছো। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমাদের কোনো কোথাও অসুবিধার জায়গা তৈরি হলে তোমরা কমেন্ট করবে অবশ্যই, আমি সেগুলোর যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।